ভাবুন এমন একটি দেশ যেখানে পেট্রোল প্রায় পানির দামের মতো সস্তা, বিদ্যুৎ প্রায় বিনামূল্যে, আর পড়াশোনা ও চিকিৎসা ছিল সম্পূর্ণ ফ্রি। একসময় আফ্রিকার অন্যতম ধনী দেশ ছিল লিবিয়া, কিন্তু আজ সেই দেশই দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ, রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। এই পরিবর্তনের পেছনে রয়েছে একটি বড় নাম, মুয়াম্মার গাদ্দাফি। তিনি প্রায় ৪২ বছর লিবিয়া শাসন করেছেন। আজকের ভিডিওতে আমরা জানব গাদ্দাফির সময় লিবিয়া কেমন ছিল, তিনি কিভাবে ক্ষমতায় এলেন এবং তার মৃত্যুর পর লিবিয়ার কী পরিণতি হয়েছে। ১৯৬৯ সালে লিবিয়ায় একটি সামরিক অভ্যুত্থান ঘটে। তখন দেশটি শাসন করতেন রাজা কিং ইদ্রিস অফ লিবিয়া। তরুণ সেনা কর্মকর্তা গাদ্দাফি ও তার সহযোগীরা এই অভ্যুত্থান ঘটান এবং রাজতন্ত্রের পতন ঘটে। এরপর লিবিয়ায় প্রতিষ্ঠা হয় একটি নতুন সরকার। গাদ্দাফি নিজেকে দেশের বিপ্লবের নেতা ঘোষণা করেন এবং ধীরে ধীরে পুরো ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। তিনি একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা তৈরি করেন, যাকে তিনি বলতেন থার্ড ইন্টারন্যাশনাল থিওরি। তার ধারণা ছিল এটি পুঁজিবাদ ও সমাজতন্ত্রের মাঝামাঝি একটি আলাদা ব্যবস্থা। গাদ্দাফির শাসনে লিবিয়ার সবচেয়ে বড় সম্পদ ছিল তেল। এই তেলের অর্থ ব্যবহার করে তিনি দেশের উন্নয়নে বড় বড় প্রকল্প শুরু করেন। শিক্ষা ও স্বাস্থ্য। গাদ্দাফির সময়ে লিবিয়ায় শিক্ষা সম্পূর্ণ ফ্রি ছিল। দেশের অনেক ছাত্র বিদেশে পড়াশোনার সুযোগ পেত। চিকিৎসাও ছিল প্রায় বিনামূল্যে। বাসস্থান। অনেক পরিবারকে সরকার বাড়ি বানাতে সাহায্য করত। কিছু ক্ষেত্রে সরকার বাড়ি তৈরি করেও দিত। জ্বালানি ও বিদ্যুৎ। লিবিয়ায় জ্বালানির দাম ছিল বিশ্বের মধ্যে সবচেয়ে কম। বিদ্যুৎও অনেক ক্ষেত্রে বিনামূল্যে দেওয়া হতো। বড় প্রকল্প। গাদ্দাফির সবচেয়ে বড় প্রকল্পগুলোর একটি ছিল গ্রেট ম্যান-মেড রিভার প্রজেক্ট। এটি বিশ্বের সবচেয়ে বড় পানির প্রকল্পগুলোর একটি। সাহারা মরুভূমির নিচের পানি তুলে পাইপলাইনের মাধ্যমে দেশের বিভিন্ন শহরে পৌঁছে দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে মরুভূমির দেশ লিবিয়ায় কৃষি ও পানির সমস্যা অনেকটা কমানো হয়। তবে গাদ্দাফির শাসন নিয়ে অনেক সমালোচনাও ছিল। তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকায় বিরোধী রাজনৈতিক দল প্রায় ছিল না। অনেকেই অভিযোগ করতেন যে সরকার সমালোচকদের কঠোরভাবে দমন করত। আন্তর্জাতিক রাজনীতিতেও গাদ্দাফি অনেক বিতর্কের কেন্দ্র ছিলেন। ১৯৮০ ও ১৯৯০-এর দশকে লিবিয়ার বিরুদ্ধে বিভিন্ন নিষেধাজ্ঞা দেওয়া হয়। বিশেষ করে লকারবি বম্বিং ঘটনার পর লিবিয়ার ওপর আন্তর্জাতিক চাপ অনেক বেড়ে যায়। ২০১১ সালে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অনেক দেশে বিক্ষোভ শুরু হয়। এই আন্দোলনকে বলা হয় আরব স্প্রিং। লিবিয়াতেও গাদ্দাফির বিরুদ্ধে বড় আন্দোলন শুরু হয়। পরিস্থিতি দ্রুত গৃহযুদ্ধে পরিণত হয়। এই সময় আন্তর্জাতিক সামরিক জোট নেটো বিদ্রোহীদের সমর্থনে লিবিয়ায় বিমান হামলা শুরু করে। অবশেষে ২০১১ সালের অক্টোবরে গাদ্দাফি ধরা পড়েন এবং নিহত হন। গাদ্দাফির পতনের পর অনেকেই আশা করেছিলেন লিবিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, কিন্তু বাস্তবে দেশটি দীর্ঘ রাজনৈতিক সংকটে পড়ে যায়। বিভিন্ন মিলিশিয়া ও সশস্ত্র গোষ্ঠী ক্ষমতার জন্য লড়াই শুরু করে। দেশটি কার্যত দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদিকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার, অন্যদিকে আরেকটি শক্তিশালী গোষ্ঠী। এই সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অর্থনীতিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একসময়ের সমৃদ্ধ দেশ আজও স্থিতিশীলতার জন্য সংগ্রাম করছে। গাদ্দাফির শাসন নিয়ে মানুষের মতামত আজও বিভক্ত। কেউ মনে করেন তার সময় লিবিয়া অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী ছিল, আবার অনেকেই বলেন তার শাসন ছিল কঠোর এবং গণতন্ত্রহীন। তবে একটি বিষয় নিশ্চিত, গাদ্দাফির পতনের পর লিবিয়ার রাজনীতি ও সমাজে বড় পরিবর্তন এসেছে, আর সেই পরিবর্তনের প্রভাব এখনও দেশটি অনুভব করছে। আপনার কি মনে হয়, গাদ্দাফির সময় লিবিয়া কি সত্যিই ভালো অবস্থায় ছিল, নাকি বর্তমান পরিস্থিতি বেশি স্বাধীন? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।